ক্লাস 10 কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আয়নীয় এবং সমযোজী বন্ধন নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস আলোচনা করব। তো চ্যাপ্টারের নাম কি? আয়নীয় এবং সমযোজী বন্ধন। আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় ও সমযোজী বন্ধন। ফার্স্ট অফ অল আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা এই ক্লাসটা দেখার আগে তোমরা যোজ্যতা কি, কিভাবে ধাতু গঠিত হয়, ধাতুর প্রপার্টিজ কি, কিভাবে অধাতুর প্রপার্টিজ কি, অর্থাৎ কিভাবে ক্যাটায়ন গঠিত হয়, কিভাবে অ্যানায়ন গঠিত হয়, এই জিনিসগুলো তোমরা যদি ডিটেইলস জানতে চাও তোমরা একটু দেখে নিতে পারো। আমি চেষ্টা করছি এই ক্লাসে যতটা বলার চেষ্টা করছি, তো তাও তোমরা ডিটেইলস পড়ার জন্য তোমরা দেখে নাও। এই চ্যাপ্টারটা খুবই সহজ, তোমাদের 10 ক্লাসে খুবই এটা স্কোরিং হবে। এখান থেকে 8 নাম্বার থাকবে তোমাদের মাধ্যমিকে। আর এখানে এই চ্যাপ্টারটা ছেড়ে দিলে তো চলবে না। তো দেখো শুরু করছি আজকের ক্লাস। খাতা পেন নিয়ে তোমরা রেডি থাকো। এই চ্যাপ্টারটা পড়ার আগে, চ্যাপ্টারটা যখন আমরা শুরু করব তার আগে আমরা কতগুলো জিনিস আমরা দেখি, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। একটা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, একটা নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, আর একটা নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18। ক্লিয়ার? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18। এই মৌলগুলো কি বলা হয় বললাম? নিষ্ক্রিয় মৌল। কি বললাম? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস। মৌলগুলোর নাম কি বললাম? নিষ্ক্রিয়। কি? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কথার অর্থ কি? নিষ্ক্রিয় কথার অর্থ কি? অর্থাৎ যাদের কোনো রকম পার্টিসিপেন্ট থাকে না, মানে যারা কোনো কিছু ভূমিকা নেয় না আর কি, যারা কোনো ভূমিকা নেয় না। এই মৌলগুলো কিসে ভূমিকা নেয় না? এদের কিসে ভূমিকা না নেওয়ার কথা বলা হচ্ছে? রাসায়নিক বিক্রিয়ায়। অর্থাৎ এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া করে না, এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া করে না। তো এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া করছে না, অর্থাৎ এরা স্টেবল, এরা সুস্থিত, এরা স্টেবল, এরা সুস্থিত। আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি পাচ্ছি? এদিক থেকে করছি শুধুমাত্র 2, কারণ একটা কক্ষপথ 2। নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 2,8। আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 2,8,8। এবার তোমরা যদি এটাও না জেনে থাকো যে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হলো, আমি বারবার বলছি যে তোমরা এই ক্লাসগুলো দেখে নাও, পরমাণু গঠনের ক্লাসগুলো দেখে নাও, ঠিক আছে? তো দেখে নাও। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন কি পেলাম আমরা? নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। এরা কি পেলাম? সুস্থিত পেলাম, এরা রাসায়নিক বিক্রিয়া করে না, সেটাও বললাম। তো যত মৌল আছে বা যেসব মৌল আছে সবাই চাইবে এই মৌলগুলোর মতো নিষ্ক্রিয় হতে, এই মৌলগুলোর মতো স্টেবল হতে, এই মৌলগুলোর মতো স্টেবল হতে। হাইড্রোজেনের কাছে থাকে হিলিয়াম এবং লিথিয়াম, হাইড্রোজেনের কাছে হিলিয়াম থাকে, হিলিয়ামের কাছে লিথিয়াম থাকে, বেরিলিয়াম থাকে। তো এই মৌলগুলো কি চাইবে? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এরা চাইবে তাদের বহিস্তম কক্ষপথে হিলিয়ামের মতো হতে, অর্থাৎ তাদের বহিস্তম কক্ষপথে যেন 2টো ইলেকট্রন থাকে। কি বললাম? বহিস্তম কক্ষপথে যেন 2টো ইলেকট্রন থাকে। আমি দেখাচ্ছি। হাইড্রোজেনের কাছে একটা প্রোটন রয়েছে, হাইড্রোজেনের কাছে একটা প্রোটন অর্থাৎ একটা ইলেকট্রন।
হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য কি করবে, এর বহিস্তম কক্ষপথে কোনোভাবে দুটো ইলেকট্রন করবে, বহিস্তম কক্ষপথে কোনোভাবে দুটো করবে। কেন দুটো করবে, ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, তার মতো সুস্থিত হতে চাইবে, তার মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করার চেষ্টা করবে, তার মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করার চেষ্টা করবে। লিথিয়াম কি করবে, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, ইলেকট্রন বিন্যাস 2,1। লিথিয়ামও কার মতো হতে চাইবে, হিলিয়ামের মতো হতে যাবে, কোনোভাবে বহিস্তম কক্ষপথে দুটো করতে চাইবে, তাহলে কার মতো হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে। বেরিলিয়ামও কি করতে চাইবে, বেরিলিয়ামের 4, 2,2, বেরিলিয়ামও কার মতো হতে চাইবে, হিলিয়ামের মতো হতে চাইবে। অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো সুস্থিত হওয়ার জন্য হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম কি করছে, তার বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন নিতে চাইছে, কারণ হিলিয়ামের বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। এই বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন নেওয়া হচ্ছে, এই বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন নিলে স্টেবল হচ্ছে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় দ্বৈত পূর্তি। অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস ধারণের প্রচেষ্টায় কোনো মৌল যখন তার বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন ধারণ করে এবং স্টেবল হয়, তখন সেটা কি বলা হয়, দ্বৈত সত্তা বা দ্বৈত পূর্তি। দ্বৈত পূর্তি, দ্বৈত পূর্তিতে মৌলগুলো কার মতো হতে চায়, হিলিয়ামের মতো। কার মতো হতে চায়, হিলিয়ামের মতো। পরবর্তী দেখি, কি পেলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাই তো আমরা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে করলাম। আচ্ছা, কার্বনের কত, 6, কার্বনের কত, 6। কার্বনের আশেপাশে কোথায় নিষ্ক্রিয় মৌল আছে দেখি, এইদিকে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর দূরে, এইদিকে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর দূরে, তাই তো। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, আচ্ছা এইদিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, সরি, মানে এইদিকেও 5 ঘর দূরে, এইদিকেও 5 ঘর দূরে। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, 2,4, 2,4। কার্বনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম রয়েছে আর নিয়ন রয়েছে, কিন্তু কার্বন কি তার বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন করতে পারবে, কার্বন কি চাইবে, তার বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন করতে, অর্থাৎ নিয়নের মতো হতে চাইবে। কার মতো হতে চাইবে, নিয়নের মতো হতে চাইবে। অর্থাৎ কার্বন তার বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন নিতে চাইবে এবং নিয়নের মতো হতে চাইবে। নাইট্রোজেন কার মতো হতে চাইবে, নাইট্রোজেন কার মতো হতে চাইবে, দেখো নাইট্রোজেন এই পাশে দেখো কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6, এদিকে গুনি 1 2 3 4, মানে 4 নম্বর ঘরের নিয়ন। তাহলে নাইট্রোজেন কার মতো হতে যাবে, নিয়নের মতোই হতে যাবে। তাহলে নাইট্রোজেনটাকে ভেঙে দেখি, নাইট্রোজেন 7 2,5, তাহলে নাইট্রোজেন কার মতো হতে যাবে, নিয়নের মতো হতে যাবে। নিয়নের মতো মানে কি, বহিস্তম কক্ষপথে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, সরি বহিস্তম কক্ষপথে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বহিস্তম কক্ষপথ 8টা ইলেকট্রন পূর্তি করবে, বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি করবে। প্রথমে পেলাম বহিস্তম কক্ষপথে 2টা ইলেকট্রন পূর্তি, এইখানে কি পেলাম, বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি। এই বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তির ঘটনাটাকে বলা হয় অষ্টক পূর্তি। কি বলা হয়, অষ্টক পূর্তি। কি বললাম, বহিস্তম কক্ষপথে 2টা ইলেকট্রন, সেটা দ্বৈত পূর্তি। বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন, সেটা বলা হয় অষ্টক পূর্তি। বহিস্তম কক্ষপথে 2টা কেন করছে, কারণ হাইড্রোজেন, লিথিয়াম এদের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কে রয়েছে, হিলিয়াম, তার জন্য হিলিয়ামের মতো হতে চাইছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, বাকি সব মৌলগুলো নাইট্রোজেন, অক্সিজেনও দেখতে পাবো, ওরা কি করতে চাইবে, তার বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন নিতে চাইবে, কারণ তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলকে নিয়ন আছে। অর্থাৎ আমরা যদি সিম্পল ভাবে যদি আমাদেরকে মনে রাখতে হয়, হাইড্রোজেন, লিথিয়াম এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা তাদের বহিস্তম কক্ষপথ 2টা ইলেকট্রন পূর্তি করব। হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে তাদের বহিস্তম কক্ষপথে 2টা ইলেকট্রন পূর্তি করব, এবং বাকি সব মৌলগুলোর ক্ষেত্রে বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি করব। ক্লিয়ার, হাইড্রোজেন, লিথিয়াম বহিস্তম কক্ষপথ 2টা, বাকি সব মৌলগুলোর ক্ষেত্রে 8টা করে ইলেকট্রন পূর্তি করব। তো আমরা পেলাম
যে দ্বৈত পূর্তি কি, অষ্টক পূর্তি কি জিনিসটা পেলাম। যোজ্যতাটাও কি একটু বলে দিই আমি। তো দেখো হাইড্রোজেন, আচ্ছা বলছি, হেডিং করবে ধাতু, ধাতু বলে হেডিং করবে, এটা থেকে বুঝিয়ে দিচ্ছি। একটা মৌল আছে সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস করলে পাবো 2,8,1। সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, হয় একে 7টা নিতে হবে, নাহলে একটা ছেড়ে দিতে হবে। কোনটা সহজ হবে, একটা ছেড়ে দিয়ে এটা সহজ হবে, একটা ছেড়ে দিল এটা চলে গেল, তাহলে বহিস্তম কক্ষপথ 8 হয়ে গেল, স্টেবল হয়ে গেল, নিয়নের মতো হয়ে গেল, যেটা খুব স্টেবল সুস্থিত। ঠিক আছে, তাহলে সোডিয়াম আছে 2,8,1, সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, একটা ইলেকট্রন বর্জন করবে। স্টেবল হওয়ার জন্য, সোডিয়ামে স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন অংশগ্রহণ করলো, একটা ইলেকট্রন অংশগ্রহণ করলো, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত, 1। সোডিয়ামের যোজ্যতা কত, 1। ঠিক আছে, সোডিয়াম যোজ্যতা 1। সোডিয়াম কি গঠন করলো, সোডিয়াম গঠন করলো একটা আয়ন গঠন করলো, এই আয়নটাকে কি বলা হয়, ক্যাটায়ন বলা হয়। কি বলা হয়, ক্যাটায়ন। মাথায় প্লাস লেখা আছে মানে ইলেকট্রন গ্রহণ নয়, কিন্তু ইলেকট্রন বর্জন। তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলো, যে সোডিয়াম প্লাসে পরিণত হলো। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 2,8,2। ম্যাগনেসিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, ম্যাগনেসিয়াম 2+ গঠন করবে, সেটাও ক্যাটায়ন। এই ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে স্টেবল হওয়ার জন্য গঠন করছে, কারণ এই দুটো বের করে দিলে স্টেবল হবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, 2। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13, 2,8,3। অ্যালুমিনিয়াম কি করবে, 3টা ইলেকট্রন বর্জন করবে, অর্থাৎ যোজ্যতা কত, 3। তাহলে আমরা ধাতুর প্রপার্টিজ কি পাচ্ছি, ধাতুর কেমিক্যাল প্রপার্টিজ কি পাচ্ছি, ক্যাটায়ন গঠন করা। কি পাচ্ছি, ক্যাটায়ন গঠন করা। তাহলে এটা আমরা নোট করে নেব। ধাতু কি করবে, ইলেকট্রন বর্জনকারী, অর্থাৎ ধাতু ইলেকট্রন বর্জন করবে এবং ক্যাটায়ন গঠন করবে, এবং ক্যাটায়ন গঠন করবে। ধাতু স্টেবল হওয়ার জন্য ইলেকট্রন বর্জন করবে এবং ক্যাটায়ন গঠন করবে। তাহলে অধাতু কি হবে, এর উল্টোটা। অধাতু কি করবে, এর উল্টোটা, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে এবং এনায়ন গঠন করবে। অধাতু কি করবে, অধাতু, অধাতু করবে ইলেকট্রন গ্রহণ এবং এনায়ন গঠন। অর্থাৎ একটা মৌল আছে অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, ইলেকট্রন বিন্যাস 2,6। স্টেবল হওয়ার জন্য অক্সিজেন কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ বহিস্তম কক্ষপথে 8 করতে চাইবে, বহিস্তম কক্ষপথে 8 করতে চাইবে। তাহলে কি করবে, O2-, O2- মানে কি, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত, 2। নাইট্রোজেন, নাইট্রোজেন 7, পরমাণু ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন বিন্যাস 2,7, প্রোটন সংখ্যা 7 মানে ইলেকট্রন সংখ্যা 7। তাহলে কি করবে, আচ্ছা 2,7 মানে 2,5। স্টেবল হওয়ার জন্য কি করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, নাইট্রোজেন 3-। তারপরে হচ্ছে ফ্লুরিন, ফ্লুরিন আছে 9, ইলেকট্রন বিন্যাস 2,7, স্টেবল হওয়ার জন্য F-। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন কি করছে, এরা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে এবং এনায়ন গঠন করছে, তো ধাতুর প্রপার্টিজ ছিল ক্যাটায়ন গঠন করা, অধাতুর প্রপার্টিজ কি হলো, এনায়ন গঠন করা। ধাতুর প্রপার্টিজ ক্যাটায়ন গঠন করা, অধাতুর প্রপার্টিজ এনায়ন গঠন করা। এত বুঝা গেল। ধাতু মানে ইলেকট্রন বর্জন করবে, অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করবে। ধাতু পেলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অধাতু পেলাম নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যোজ্যতাগুলো পেলাম যে স্টেবল হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করছে সেই সংখ্যাটা, সেই নির্দিষ্ট মৌলের যোজ্যতা, অর্থাৎ একটা মৌল অপর যতগুলো মৌলের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটিকে সেই নির্দিষ্ট মৌলের যোজ্যতা বলা হয়। বুঝা গেল না, তাই তো? ঠিক আছে, দেখো ক্লাসটা দেখো, বুঝতে পারবে। তো আমরা ধাতু, অধাতু, ক্যাটায়ন, অ্যানায়ন এগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব সমযোজী যৌগ নিয়ে। সমযোজী যৌগ এবং সমযোজী যৌগের মধ্যবর্তী বন্ধন। সমযোজী যৌগ, দেখো এইটাতে বুঝতে পেরে যাবে যোজ্যতাটা কি।
সমযোজী যৌগ। আচ্ছা, আমি বললাম একটু আগে বললাম যে বহিস্তম কক্ষপথ দুটো নিবে এবং বহিস্তম কক্ষপথে 8টা নেবে। বহিস্তম কক্ষপথে দুটো কারা নেবে? হাইড্রোজেন, লিথিয়াম। এই ঘটনাকে বললাম দ্বৈত পূর্তি। বহিস্তম কক্ষে 8টা নেওয়া ঘটনা কি বললাম? অষ্টক পূর্তি। তো বহিস্তম কক্ষপথে দুটো, বহিস্তম কক্ষপথে 8টা। সমযোজী যৌগের ক্ষেত্রে হবে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। ইলেকট্রন জোড় গঠন মানে কি? শেয়ারিং এর মাধ্যমে। শেয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ সাপোজ এক্স ওয়াই দুজন বন্ধু মেলায় গেছে, একটা 8 টাকার আইসক্রিম খাবে। এর কাছেও 4 টাকা আছে, এর কাছেও 4 টাকা আছে। পসিবিলিটি কি হতে পারে? 4 টাকা দুজনে দিল, দিয়ে 8 টাকার আইসক্রিমটা খেলো। এই যে পসিবিলিটিটা পেলাম বা যে সম্ভাবনাটা পেলাম, 4 টাকা দুজনে দিল, দিয়ে দুজনে আইসক্রিমটা খেলো। কি হলো? একটা শেয়ারিং হলো, দুজনের মধ্যে টাকাটা শেয়ারিং হলো, তার ফলে আইসক্রিমটা খেলো। এই যে শেয়ারিংটা হবে না, এই শেয়ারিংটা হবে সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের ক্ষেত্রে তাহলে কি হবে? শেয়ারিং হবে, ইলেকট্রন জোড় গঠন হবে। কিন্তু সেক্ষেত্রে তো টাকার শেয়ারিং হবে না, সেক্ষেত্রে কি শেয়ারিং হবে? ইলেকট্রনের শেয়ারিং হবে। এবং ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি করবে? বহিস্তম কক্ষপথে দুটো, কণার ক্ষেত্রে বহিস্তম কক্ষপথে 8টা। আমরা খেয়াল রাখবো বহিস্তম কক্ষপথে দুটো মানে হাইড্রোজেন, লিথিয়াম। বহিস্তম কক্ষপথে 8টা মানে কি? বাকিগুলো সব মৌলের ক্ষেত্রে। মেন কথাটা কি? সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রনের শেয়ারিং হবে, সমভাবে ব্যবহার হবে, সমভাবে ব্যবহার হবে। হাইড্রোজেন মৌল, আচ্ছা হেডিং হবে লুইস ডট, সমযোজী যৌগের লুইস ডট। হাইড্রোজেন মৌল পরমাণু ক্রমাঙ্ক 1, ইলেকট্রন 1। আমরা দেখব যে H2 অণু কিভাবে গঠিত হয়। কি দেখব? H2 অণু কিভাবে গঠিত হয়। তাহলে H2 অণু কিভাবে গঠিত হয় সেটা দেখব। H2 অণুতে কি রয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে ইলেকট্রন কটা রয়েছে? একটা। বহিস্তম কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে সেটাকে আমরা ডট দিয়ে চিহ্নিত করব। কি দিয়ে? ডট দিয়ে। তাহলে হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে কটা ইলেকট্রন? একটা। তাহলে আমরা একটা ডট দিয়ে দিলাম। এটাও হাইড্রোজেন, তার মানে বহিস্তম কক্ষপথে একটা, মানে ডট দিয়ে দিলাম। হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য কি করবে? তার বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন নেবে, তার বহিস্তম কক্ষপথে দুটো নেবে। তাহলে একটা ছিল আর একটা নিয়ে নিল। এই হাইড্রোজেন কি করবে? একটা রয়েছে আর একটা নিয়ে নিল, স্টেবল হলো। একটা ইলেকট্রন দুজনে সমভাবে ব্যবহার করলো, একটা ইলেকট্রন দুজনে সমভাবে ব্যবহার করলো। অর্থাৎ কি রকম বন্ধন হচ্ছে? সমযোজী বন্ধন হচ্ছে। কি রকম? সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। তাহলে H2 অণুটা কি রকম অণু? সমযোজী অণু। কটা করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? একটা করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। অর্থাৎ H সিঙ্গেল বন্ড H, H সিঙ্গেল বন্ড H। অর্থাৎ দুটো হাইড্রোজেনের মধ্যে সমযোজী এক বন্ধন। কটা করে ইলেকট্রন ট্রান্সফার? একটা করে ইলেকট্রন ট্রান্সফার, মোট দুটো ইলেকট্রন। অর্থাৎ একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুটো, একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুটো। দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে। তাহলে একটা বন্ধনে ইলেকট্রন থাকে দুটো। এই যে দুটো ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন বন্ধন গঠন করেছে, এই ইলেকট্রন জোড়টাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। কি বলা হয়? বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড়। বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে বলবো বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন এক জোড়া, বন্ধন জোড় ইলেকট্রন এক জোড়া। তাহলে H2 অণুর ক্ষেত্রে কি পেলাম? H একটা ইলেকট্রন, অপর একটা H কে দিল, মানে H এবং H এর মধ্যে, দুটো H এর মধ্যে ইলেকট্রনের শেয়ারিং হলো, ইলেকট্রনের শেয়ারিং হলো, এক জোড়া ইলেকট্রন ব্যবহার হলো, সমযোজী এক বন্ধন গঠিত হলো। তাহলে H2 কি পেলাম? সমযোজী অণু। H2 পেলাম সমযোজী অণু। আর এই যে এটা করলাম যেটা, সেটা তার লুইস ডট বলা হয়। লুইস ডটে দেখাতে হবে স্টেবল হওয়ার জন্য, স্টেবল হতে
যতগুলো ইলেকট্রন লাগবে অর্থাৎ সেই বলে আমাদেরকে ওগুলি মেনশন করতে হবে। যেমন O2, O2 তে কি আছে? দুটো O, এটা একটা O, এটা একটা O। ও অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8, ইলেকট্রন বিন্যাস 2,6। তাহলে বহিস্তম কক্ষপথে কটা করব? 8টা নয়, বহিস্তম কক্ষপথে 6টা। আমরা ডট কটা দেবো? 6টা। তোমরা পরীক্ষার সময় কি করবে? তোমাদের ভুলটা কোথায় হবে? যে তোমরা 8টা ডট দিয়ে দেবে। 8টা ডট নয়, 8 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন বিন্যাস 2,6। তাহলে আমরা বহিস্তম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেইটাকে ডট দেবো, বহিস্তম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেটাকে ডট দেবো। পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা ডট নয়, বহিস্তম কক্ষপথে যেটা ইলেকট্রন সেটা ডট। তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এরকম 1টা 2টো 3টা 4টা 5টা। এই অক্সিজেন স্টেবল হওয়ার জন্য কি করবে? বহিস্তম কক্ষপথে 8টা ইলেকট্রন নেবে। বহিস্তম কক্ষপথে 8টা, 6টা রয়েছে, এখনো 2টো নেবে। 6টা ছিল, 2টো নিয়ে নিল, স্টেবল। এরও কি হয়েছে? 6টা আছে, 2টো নিয়ে নিল, স্টেবল। এই অক্সিজেন স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন গ্রহণ করলো? 2টো। এই অক্সিজেন স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন গ্রহণ করলো? 2টো। অক্সিজেনের যোজ্যতা কত? 2। হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন গ্রহণ করেছিল? 1টা। তাহলে হাইড্রোজেন যোজ্যতা কত? 1। তাহলে কটা করে ইলেকট্রন মোট শেয়ারিং হয়েছে? 2টো করে। এই 2টো নিচে, এই 2টো নিচে, মানে মোট 2টো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, 2টো করে ইলেকট্রন শেয়ারিং হয়েছে। তাহলে O ডবল বন্ড O, O ডবল বন্ড O, 2টো করে ইলেকট্রন ট্রান্সফার, মোট 4টা ইলেকট্রন। তাহলে এইখানে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন। বন্ধন, একটা বন্ধনে কটা ইলেকট্রন থাকে? 2টো। একটা জিনিস দেখো, এই এক জোড়া, এই এক জোড়া, এরা কিন্তু বন্ধন গঠন করেনি। এর ক্ষেত্রেও এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এরা বন্ধন গঠন করে। এই জোড়গুলোকে আমরা বলবো বন্ধন জোড়। তাহলে বন্ধন জোড় বা বিপি বলবো 2 জোড়া। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এরা কিন্তু বন্ধন গঠন করেনি, একা একা রয়েছে। এই জোড়গুলোকে বলা হয়, এই জোড়গুলোকে বলা হয় নিঃসঙ্গ জোড়। কি বলা হয়? নিঃসঙ্গ জোড়। নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার। কত জোড়া আছে? 1 2 3 4, 4 জোড়া নিঃসঙ্গ জোড়, 4 জোড়া। আচ্ছা, দেখাচ্ছে না নিচটা? নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার 4 জোড়া, নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার 4 জোড়া। এরপরে আমরা দেখব N2 অণু। এরপর আমরা দেখব N2 অণু। N2 অণু, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, 2,5। নাইট্রোজেনের পাশে কটা ডট দেব? 5টা ডট দেব, 5। এর পাশেও 5টা ডট দেব। নাইট্রোজেনের বহিস্তম কক্ষপথে 5 রয়েছে, 3 দরকার, 3 নিয়ে নিলাম। তার জন্য পাশাপাশি 3টা করে রেখেছি। এরও 5 আছে, 3 দরকার, নিয়ে নিলাম। কটা করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 3টা করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে N ট্রিপল বন্ড N। এই যে এক জোড়া করে ইলেকট্রন, এরা বন্ধন গঠন করেনি, এরা বলা হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে বন্ধন জোড়, বন্ধন জোড় 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 জোড়া। নিঃসঙ্গ জোড় 1 জোড়া, 2 জোড়া, মোট কত হলো? 2 জোড়া। তাহলে বন্ধন জোড় 3 জোড়া, নিঃসঙ্গ জোড় 2 জোড়া। বন্ধন জোড় 3 জোড়া, নিঃসঙ্গ জোড় 2 জোড়া। তাহলে আমরা H2 অণুতে দেখলাম সমযোজী এক বন্ধন, দুটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। O2 অণুর ক্ষেত্রে দেখলাম দুটি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে সমযোজী দ্বিবন্ধন। N2 অণুর ক্ষেত্রে দেখলাম দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধন। এরপরে আমরা সাময়িক যৌগ নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো আমরা পড়লাম সমযোজী অণু নিয়ে, এরপর আমরা আলোচনা করব সমযোজী যৌগ নিয়ে। এবার আমরা আলোচনা করব সমযোজী যৌগ নিয়ে। তো প্রথমে আমরা দেখব H2O, CO2, NH3, CH4, এই সমস্ত যৌগগুলো লুইস ডট আঁকবো আমরা। আচ্ছা, H2O প্রথমে করি। H2O তে কে কে রয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেন। আগে আমরা পরমাণু ক্রমাঙ্কগুলো করে দিয়ে ছবিটা আঁকবো। H এর 1, অক্সিজেনের 8 মানে 2,6। তাহলে দুটো H মানে H
মধ্যে ও, আবার পাশে হচ্ছে এইচ। এইচের পাশে কটা ডট দেবো? একটা। এইচের পাশে কটা ডট দেবো? একটা। অক্সিজেনের পাশে কটা ডট? 6টা। এইচ স্টেবল হওয়ার জন্য কি করবে? একটা ইলেকট্রন নেবে। এইচ স্টেবল হওয়ার জন্য কি করবে? একটা ইলেকট্রন নেবে। অক্সিজেন স্টেবল হওয়ার জন্য কি করবে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা রয়েছে, এখন দুটো নেবে। তাহলে এর কাছ থেকে আর ওর কাছ থেকে একটা করে নিয়ে নিল। তাহলে কি করলো? এইচ অক্সিজেনের কাছ থেকে একটা নিল, যে সমযোজী বন্ধন একটা গঠন করলো, এবং এইচও কি করলো? সমযোজী এক বন্ধন গঠন করলো। আর এই জোড়টা হচ্ছে নিঃসঙ্গ জোড়। তাহলে H2O অর্থাৎ জল কি দেখা যাচ্ছে? বন্ড পেয়ার বা বন্ধন জোড় 1 2, দুই জোড়া। লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় 1 2 2। বন্ড পেয়ার 2, লোন পেয়ার 2। বন্ড পেয়ার 2, লোন পেয়ার 2। তাহলে H2O কি পেলাম? সমযোজী যৌগ পেলাম। আচ্ছা, H2O যৌগে আমরা একটা জিনিস দেখবে, একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। H2O সমযোজী যৌগ পেলাম, এবার তো শেয়ারিং হচ্ছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে H2O তে বা জলে কে থাকছে? হাইড্রোজেন থাকতে আর অক্সিজেন থাকছে। H কি করে? অ্যানায়ন গঠন করে, H মাইনাস গঠন করে। অক্সিজেন হচ্ছে 8 2,6। অক্সিজেনও কি করে? অ্যানায়ন গঠন করে। প্রথমের ক্লাসেই পড়লাম, আমরা প্রথমের দিকেই পড়লাম। হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য লাস্ট কক্ষপথে 2, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করবে। অক্সিজেন স্টেবল হওয়ার জন্য কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এরা কি করছে? অ্যানায়ন গঠন করছে, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন কি অধাতু, অর্থাৎ সমযোজী যৌগ গঠিত হয় অধাতু ও অধাতু যুক্ত হয়ে। অধাতু ও অধাতু যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠিত হয় অধাতু ও অধাতু যুক্ত হয়ে। তাহলে H2O তে কি পেলাম? হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। তাহলে H2O লুইস ডটও পেয়ে গেলাম। H2O লুইস ডটও পেয়ে গেলাম। এরপরে আসছি CO2। এবার আসছে CO2। প্রথমে পরমাণু ক্রমাঙ্কগুলো করো। কার্বনের 6 2,4, অক্সিজেনের 8 2,6, তাই তো? কার্বনের 6 2,4, অক্সিজেনের 8 2,6। তাহলে কার্বনের পাশে 4টা ডট, কার্বন 4টা ডট, অক্সিজেনের পাশে 6টা ডট, এই অক্সিজেনের পাশে 6টা ডট। একটা জিনিস কিভাবে ডটগুলো, আমি এই দুটো ডট উপরে কেন দিলাম না? হতেই তো পারে আমি কেন এই পাশেই দিলাম, একটা ভালো করে লক্ষ্য করো। সমযোজী যৌগ মানে আমরা জানি ইলেকট্রন শেয়ারিং হবে। অক্সিজেনের 6টা রয়েছে, ওর কটা দরকার? দুটো দরকার। ওই দুটো তো আমাকে রাখতে হবে পাশে, তার জন্য এর পাশে দুটো রাখা হবে। তাহলে 6টা আছে, দুটো নিয়ে নিলাম। এরও 6টা রয়েছে, দুটো নিয়ে নিলাম। কার্বনের 4টা রয়েছে, এখন 4টা দরকার, নিয়ে নিলাম। তাহলে কি করলো? অক্সিজেন ডবল বন্ড সি ডবল বন্ড ও। এই যে এক জোড়া দুই জোড়া, এটাতে নিঃসঙ্গ, এক জোড়া দুই জোড়া, এটা নিঃসঙ্গ। তাহলে বন্ড পেয়ার কি পাচ্ছি? 1 2 3 4। লোন পেয়ার কি পাচ্ছি? 1 2 3 4। কার্বনের বহিস্তম্ভ কক্ষপথে 4 রয়েছে এবং 4টা আরো ইলেকট্রন নিল, অর্থাৎ যোজ্যতা 4। যোজ্যতা সম্পর্কে যদি ডাউট রয়ে থাকে তাহলে তুমি অবশ্যই যোজ্যতার ক্লাসগুলো দেখে থাকো, না হলে কিছুই বুঝতে পারবে না, ছবি ছবি মনে হবে এগুলো। কার্বনের যোজ্যতা 4, তার জন্য পাশে 4টা বন্ড রয়েছে, 4টা বন্ড রয়েছে। অক্সিজেন যোজ্যতা 2, তার জন্য অক্সিজেনের পাশে দুটোই বন্ড রয়েছে। এই অক্সিজেন যোজ্যতা 2, তার জন্য অক্সিজেনের পাশে দুটোই বন্ড রয়েছে। তাহলে CO2 লুইস ডট আমরা পেয়ে গেলাম। CO2 বন্ধন জোড়, ইলেকট্রন নিঃসঙ্গ জোড়, সেটাও পেয়ে গেলাম। এবার আসছি NH3। NH3 অ্যামোনিয়া। H2O কি ছিল? জল। CO2 কি ছিল? কার্বন ডাই অক্সাইড। NH3 কি? অ্যামোনিয়া। CH4 কি? মিথেন।
আচ্ছা NH3 তে নাইট্রোজেন 7 পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন বিন্যাস 2,5, হাইড্রোজেনের 1 ইলেকট্রন বিন্যাস 1, নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণু 3 পাশে 3টা হাইড্রোজেন, নাইট্রোজেন পাশে 5টা ডট দেবো কারণ বহিস্তম্ভ কক্ষপথে 5টা, হাইড্রোজেন একটা দরকার তার জন্য পাশে একটা রেখে দিয়েছি নাইট্রোজেনের, এই হাইড্রোজেন একটা দরকার তার জন্য এর পাশেও একটা রেখে দিয়েছি, এই হাইড্রোজেন একটা দরকার তার জন্য এর পাশে একটা রেখে দিয়েছি। হাইড্রোজেনগুলো স্টেবল, কারণ আমাদের বহিস্তম্ভ কক্ষপথ দুটো দরকার, হিলিয়ামের মতো হওয়া দরকার, তো হাইড্রোজেনগুলো স্টেবল। নাইট্রোজেন কি করবে, বহিস্তম্ভ কক্ষপথে 8টা, 1 2 3 4 5, 5 তো নিজের আছে এবং 3টা হাইড্রোজেন কাছ থেকে একটা করে নেবে, স্টেবল হয়ে যাবে। নাইট্রোজেন 5 ছিল, 3টা হাইড্রোজেন কাছে 1 করে নিল, 8 হয়ে গেল। N H বন্ড N বন্ড H বন্ড H নিঃসঙ্গ জোড়। তাহলে বন্ড পেয়ার কত আছে, 3টা, আছে বন্ড পেয়ার আছে 3, লোন পেয়ার আছে 1, লোন পেয়ার আছে 1। নাইট্রোজেন যোজ্যতা কত, 5 আছে, 3 দরকার, মানে 3 যোজ্যতা, 3 যোজ্যতাতে রয়েছে দেখো 1 2 3, দেখাচ্ছে না 3 যোজ্যতা। তাহলে অ্যামোনিয়া গ্লুইসাইডও আমরা পেয়ে গেলাম। যদি বলো এমন একটা যৌগের উদাহরণ দাও যার কেন্দ্রীয় পরমাণুতে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, তাহলে তোমরা কি বলবে, NH3। কেন্দ্রীয় পরমাণু মানে যেটা মধ্যে রয়েছে, কেন্দ্রীয় পরমাণুতে কয় জোড়া রয়েছে, 1 জোড়াই রয়েছে, 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া। তারপরে আসছে CH4। CH4 কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 2,4, হাইড্রোজেনের 1, কার্বন মাঝে 4 5 4টা হাইড্রোজেন, একটা ডট 2টা ডট 3টা ডট 4টা ডট, কার্বনের 4 পাশে 4টা ডট, কারণ প্রতিটা হাইড্রোজেন একটা করে দরকার। এই হাইড্রোজেন স্টেবল করলাম, এই হাইড্রোজেনকে স্টেবল করলাম, এই হাইড্রোজেনকে স্টেবল করলাম, এই হাইড্রোজেনকে স্টেবল করলাম। কার্বন স্টেবল হওয়ার জন্য কি করবে, 4টা রয়েছে, এখন 4টা নিল, 4 ছিল 4 নিল, স্টেবল হয়ে গেল। দেখো কার্বনের ভিতরে 8 আছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8, লিখতে পারি C বন্ড H বন্ড H বন্ড H বন্ড H। কার্বনের যোজ্যতা 4 4 আমরা দেখতেই পাচ্ছি, 1 2 3 4। তাহলে বন্ধন জোড় 4 জোড়া, বন্ধন জোড় 4 জোড়া, নিঃসঙ্গ জোড় নেই, নিঃসঙ্গ জোড় নেই, নিঃসঙ্গ জোড় তো নেই, নিঃসঙ্গ জোড় নেই। তাহলে CH4 বা মিথেনও পেয়ে গেলাম। তাহলে আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখলাম, দেখো দেখে নাও CH4 কি রয়েছে, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু। তাহলে আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে বৈশিষ্ট্য পাচ্ছি যে অধাতু আর অধাতু যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যৌগটা গঠন হবে। সমযোজী যৌগের ক্ষেত্রে অধাতু অধাতু ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে কি বললাম, সমযোজী যৌগের ক্ষেত্রে অধাতু অধাতু ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, অধাতু অধাতু ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যুক্ত হবে, এটা পেলাম। তাহলে সমযোজী যৌগের প্রথম বৈশিষ্ট্য, সমযোজী যৌগের প্রথম বৈশিষ্ট্য অধাতু প্লাস অধাতু, অর্থাৎ অধাতু আর অধাতু যুক্ত হয়ে যৌগ গঠন করবে, অধাতু আর অধাতু ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে যুক্ত হবে। তাহলে দ্বিতীয়, ইলেকট্রন জোড় গঠন হবে, ইলেকট্রন জোড় গঠন হবে। 3 কি বলবো, সমযোজী যৌগে কি হয়, কোনো আয়ন পাই না, ক্যাটায়ন আয়ন তো পাই না, তাহলে সমযোজী যৌগে কি হয়, আয়ন থাকে না, আয়ন থাকে না, অণু থাকে, অণু থাকে। 4 কি বলবো, সমযোজী যৌগের মধ্যে কি হয়, ইলেকট্রন শেয়ারিং হয়, অধাতু অধাতু থাকে, এর মধ্যে যে বন্ড হয় বা বন্ধন হয়
সেটা খুবই উইক হয়, খুবই দুর্বল হয়। তাহলে বন্ধন খুব দুর্বল প্রকৃতির, বন্ধন খুব দুর্বল প্রকৃতির, বন্ধন খুব দুর্বল প্রকৃতির। পেনটা একটু কালি দিয়ে দিই। কি বললাম? বন্ধন খুব দুর্বল প্রকৃতির। সময়ী যৌগ কঠিন, তরল, গ্যাসীয় তিন অবস্থাতেই পাওয়া যায় সাধারণ অবস্থায়। যেহেতু বন্ধন খুব দুর্বল, যেহেতু বন্ধন খুব দুর্বল, তার জন্য এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ঠিকঠাক দেখাচ্ছে তো? অস্পষ্ট আছে, ঠিক আছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, নোট করে নাও এগুলো। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। হ্যাঁ, লাস্ট পয়েন্ট বলা হলো না। এবং সময় যৌগে যেহেতু আয়ন থাকে না, আর আয়ন যেহেতু থাকে না, তার জন্য কি হয়? সময় যৌগ তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে না। কারণ তড়িৎ প্রবাহ মাত্রা I সমান পাই Q/T, যেখানে Q হচ্ছে আধান, অর্থাৎ সময়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান। এখানে তো কোনো আধানই নাই, আয়নই নেই, তাহলে আয়ন না থাকলে কিভাবে তড়িৎ পরিবহন করবে? তার জন্য সময় যৌগে তড়িৎ পরিবহন করে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম পরে পড়েছি। বন্ধন খুব দুর্বল হয়, কঠিন তরল গ্যাসীয় পায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এবং তড়িৎ পরিবহন করে না। পরে হেডিং দাও আয়নীয় যৌগ। তাহলে সময় যৌগ কিভাবে গঠিত হয়? অধাতু অধাতু মিলিয়ে। এবার আমরা দেখব আয়নীয় যৌগ কিভাবে গঠিত হয়। আয়নীয় যৌগ, আয়নীয়, আয়নিক বা আয়নীয়। আচ্ছা, আয়নীয় কথাটার মধ্যেই রয়েছে আয়ন গঠন, আয়ন রয়েছে না? তাহলে দেখব, আমি প্রথমে বলে দিই, আয়নীয় যৌগে ধাতু আর অধাতু থাকে, অর্থাৎ আয়নীয় যৌগ গঠিত হয় ধাতু প্লাস অধাতু মিলে। আয়নীয় যৌগ গঠিত হয় ধাতু ও অধাতু মিলে। আয়নীয় যৌগ গঠিত হয় ধাতু ও অধাতু মিলে। ধাতুর প্রপার্টিজ কি? ধাতুর প্রপার্টিজ ক্যাটায়ন গঠন করা। যদি X মৌলটা হয় তাহলে কি করবে? X+ গঠন করা, ক্যাটায়ন গঠন করা। অধাতুর প্রপার্টিজ কি? যদি Y হয় মৌলটা, অ্যানায়ন গঠন করা, অ্যানায়ন গঠন করা। অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন গঠনের মাধ্যমে কি হয়? আয়নীয় যৌগ গঠিত হয়। অর্থাৎ X+ Y- পরস্পর যুক্ত হয়ে XY গঠন করবে। এই XY যৌগটা কি হবে? আয়নীয় যৌগ। অর্থাৎ আয়নীয় যৌগে কে থাকবে? ক্যাটায়ন থাকবে, অর্থাৎ ধাতু থাকবে। আয়নীয় যৌগে অ্যানায়ন থাকবে, অর্থাৎ অধাতু থাকবে, অর্থাৎ অধাতু থাকবে। ভালো করে লক্ষ্য করে দেখো, যতগুলো প্লাস চার্জ আছে, একটা প্লাস চার্জ আছে, একটা মাইনাস চার্জ আছে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, টোটাল চার্জ 0, অর্থাৎ আয়নীয় যৌগে চার্জও কত হবে? 0। এটাও আমরা খেয়াল রাখবো। তাহলে আয়নীয় যৌগে প্রথম কথা হবে ইলেকট্রন একজন গ্রহণ করবে, একজন বর্জন করবে। X+ মানে কি? X+ মানে কি? X একটা ইলেকট্রন বর্জন করলো, Y- মানে কি? Y একটা ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ E যে ইলেকট্রনটা বর্জন করলো, Y সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। X যে ইলেকট্রনটা বর্জন করলো, Y সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। একজন বর্জন, একজন গ্রহণ, একজন বর্জন, একজন গ্রহণ। সময় যৌগে কি হলো? দুজনের মধ্যে শেয়ারিং, দুজনের মধ্যে শেয়ারিং। আয়নীয় যৌগে কি হচ্ছে? একজন দিবে, একজন নেবে। এবং সেই উদাহরণটা আবার বলছি, XY দুজন বন্ধু 4 টাকা নিয়ে গেছে, 8 টাকার আইসক্রিম খাবে। তাহলে
সময় যৌগের ক্ষেত্রে কি হলো, 4 টাকা দুজনে শেয়ারিং করলো, দিয়ে খেলো। এই ক্ষেত্রে কি হবে, একজন বন্ধু অপরজন বন্ধুকে 4 টাকা দিয়ে দিবে, একজন বন্ধু বর্জন করে দিবে টাকাটা, আর একজন বন্ধু গ্রহণ করে দিবে। তার মানে এটা নয় যে এই বন্ধু উপকৃত হলো না, এই বন্ধুও কোনোভাবে উপকৃত হলো, এই বন্ধুও কোনোভাবে উপকৃত হলো। এই 4 টাকা একে দিয়ে দিল, এই 8 টাকার আইসক্রিমটা খেলো, এর মানে এটা নয় যে এই বন্ধু উপকৃত হলো না, এ স্টেবল হওয়ার জন্যই একে দিল। অর্থাৎ এর আইসক্রিমটা খেলে হয়তো শরীর খারাপ হয়ে যেত, এরকম কোনো ব্যাপার ছিল হয়তো, অর্থাৎ ঠান্ডা লেগে যেত, তার জন্য কি করলো, এই 4টা ইলেকট্রন, এই 4 টাকা ওকে দিয়ে দিল, যে 8 টাকার আইসক্রিমটা ও নিজে একাই খেলো। অর্থাৎ মেন কথা আমি যেটা বলতে চাইছি, যে একজন গ্রহণ করবে একজন বর্জন করবে, এর মানে এটা নয় যে যে বর্জন করছে সে স্টেবল হলো না, সে বর্জন করছেই স্টেবল হওয়ার জন্য, সে বর্জন করছেই স্টেবল হওয়ার জন্য, আর যে গ্রহণ করছে সেও স্টেবল হওয়ার জন্য করছে। অর্থাৎ যখন একটা আমরা কি দেখবো, একটা বন্ড দেখবো, তো আমরা একটা যৌগ দেখবো, যৌগের দুটো মৌলকে আলাদা করব, তার মধ্যে দেখবো একজন দেবে একজন নেবে। যৌগ কি করে গঠন হয়, যৌগে তো দুজনকে স্টেবল থাকতে হবে, যৌগে স্টেবল কিভাবে থাকবে, একজন দেবে একজন নেবে, দুজনেই স্টেবল হবে। দেখাচ্ছি, বুঝতে পারছো না হয়তো ঠিকঠাক। মেন কথা কি, আয়নীয় যৌগে থাকবে ধাতু আর অধাতু, একজন ক্যাটায়ন গঠন করবে একজন অ্যানায়ন গঠন করবে, x প্লাস আর y মাইনাস যুক্ত xy গঠন করবে, মোট চার্জ 0 হবে। দেখা যাক উদাহরণের সাহায্যে বুঝতে পারবে। প্রথম উদাহরণ NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11, ইলেকট্রন বিন্যাস 2,8,1। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, ইলেকট্রন বিন্যাস 2,8,7। সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, একটা ইলেকট্রন বর্জন করবে, অর্থাৎ সোডিয়াম প্লাস গঠন করলো। ক্লোরিন স্টেবল হওয়ার জন্য কি করবে, ক্লোরিন মাইনাস গঠন করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে NaCl যৌগে কি হচ্ছে, Na ও থাকছে Cl ও থাকছে, NaCl যৌগে Na ও থাকছে আবার Cl ও থাকছে। তাহলে NaCl যৌগে কি হচ্ছে, NaCl যৌগে কি হচ্ছে, ইলেকট্রন ডটটা দেখাই, Na একটা ইলেকট্রন একে দিয়ে দিল, এই যৌগটাতে Na ও আছে Cl আছে, এই যৌগের ক্ষেত্রে কি হচ্ছে, সোডিয়াম একটা ইলেকট্রন Cl কে দিয়ে দিচ্ছে, Cl কি হচ্ছে স্টেবল, সোডিয়ামও স্টেবল হচ্ছে একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে সোডিয়াম কি হচ্ছে সোডিয়াম প্লাস, অর্থাৎ ক্যাটায়ন। অর্থাৎ এই যৌগটাতে সোডিয়াম নিজেও স্টেবল হচ্ছে একটা ইলেকট্রন বর্জন করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নিজে স্টেবল হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্যাটায়ন গঠন হচ্ছে এবং অ্যানায়ন গঠন হচ্ছে, তারপরে যৌগটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ NaCl উভমুখী চিহ্ন Na প্লাস প্লাস Cl মাইনাস, কটা প্লাস চার্জ, একটা প্লাস চার্জ, কটা মাইনাস চার্জ, একটা মাইনাস চার্জ, টোটাল চার্জ 0, টোটাল চার্জ 0। ধাতুকে এখানে সোডিয়াম, অধাতুকে ক্লোরিন, ধাতু আর অধাতু পেয়ে গেলাম। তাহলে NaCl যৌগে কি পেলাম, Na প্লাস প্লাস Cl মাইনাস, আয়ন পেলাম, এটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ইলেকট্রন গ্রহণ একজন করলো, ইলেকট্রন বর্জন একজন করলো। তারপরে দেখবো NaF, NaF সোডিয়াম 11, 2,8,1, ফ্লোরিনের 9, 2,7। সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে। ফ্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে, বহিস্তম্ভ কক্ষপথ 8টা করবে, ফ্লোরিন কি করবে, F মাইনাস গঠন করবে। সোডিয়াম একটা ছেড়ে দিল, ফ্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে দিল, সোডিয়াম ছেড়ে দিয়ে স্টেবল, ফ্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে স্টেবল। সোডিয়াম বহিস্তম্ভ কক্ষপথে 1, ফ্লোরিন বহিস্তম্ভ কক্ষপথে 7, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, কিসে পরিণত হলো, সোডিয়াম প্লাসে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, কিসে পরিণত হলো, ফ্লোরিন মাইনাসে, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড উভমুখী চিহ্ন সোডিয়াম প্লাস প্লাস F মাইনাস, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, টোটাল চার্জ 0। তার মানে আমরা এটা ঠিক করেছি, আমরা দেখতে হবে যে টোটাল চার্জ 0 হচ্ছে কিনা। তাহলে ধাতুকে এখানে সোডিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু, ধাতু অধাতু পেয়ে গেলাম। আয়ন গঠন হলো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, সেটাও পেয়ে গেলাম। তারপরে দেখব ক্যালসিয়াম অক্সাইড CaO, CaO, CaO
ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, 2,8,8,2। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, 2,6। ক্যালসিয়াম কি করবে? দুটো ইলেকট্রন বর্জন করবে। ক্যালসিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে? দুটো ছেড়ে দিবে, তো স্টেবল হবে। দুটো ছেড়ে দিচ্ছে মানে কি? ক্যাটায়ন গঠন করছে, অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে ধাতু। অক্সিজেন কি করবে? স্টেবল হওয়ার জন্য এই যে দুটো ছাড়ছে, এই দুটোই নিয়ে নেবে, অর্থাৎ O2-, এই দুটো ছাড়লো, এই দুটো নিয়ে নিল। দুটো প্লাস চার্জ, দুটো মাইনাস চার্জ, টোটাল চার্জ 0 পেয়ে গেলাম আমরা। তাহলে দেখে নিই আমরা, ক্যালসিয়াম পাশে দুটো, অক্সিজেন পাশে 6টা, দুটো ইলেকট্রন ট্রান্সফার করলো, ক্যালসিয়াম স্টেবল হলো, ক্যালসিয়াম 2+, অক্সিজেন স্টেবল হলো, অক্সিজেন 2-, দুটো প্লাস চার্জ, দুটো মাইনাস চার্জ, টোটাল চার্জ 0। তাহলে ক্যালসিয়াম অক্সাইড উভমুখী চিহ্ন, ক্যালসিয়াম 2+ প্লাস O2-, দুটো প্লাস চার্জ, দুটো মাইনাস চার্জ, টোটাল চার্জ 0। এটা ধাতু, একটা অধাতু। তারপরে দেখব MgCl2। MgCl2 যদি কোনো জায়গায় বোঝাতে যদি অসুবিধা হচ্ছে আমার, তোমরা মেসেজ করবে, তোমরা কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না ঠিক, আমি আবার ভিডিও নিয়ে আসবো। এক তো আমার কি হচ্ছে, ফোনটা নড়ে যাচ্ছে বারবার, তাহলে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? যদি দেখতেও অসুবিধা হয় তাও এসে কমেন্ট করবেন। তারপর দেখছি MgCl2। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, ইলেকট্রন বিন্যাস 2,8,2। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, ইলেকট্রন বিন্যাস 2,8,7। ম্যাগনেসিয়াম কি করবে? দুটো ইলেকট্রন বর্জন করবে, তাহলে ম্যাগনেসিয়াম 2+, দুটো ইলেকট্রন ছাড়লো। ক্লোরিন কি দুটো ইলেকট্রন গ্রহণ করবে? না, দুটো ইলেকট্রন গ্রহণ করবে না, একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন মাইনাসে পরিণত হবে, তাহলে দুটো ছাড়লো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, আরেকটা ইলেকট্রন কোথায় গেল? দেখো ভালো করে, MgCl2 আছে, দুটো Cl আছে, একটা Mg দুটো ছাড়বে, দুটো Cl একটা করে ইলেকট্রন নেবে। এই Cl একটা নিল আর এই Cl একটা নেবে, 2,8,7। এই Cl কি করবে? ক্লোরিন মাইনাস গ্রহণ করবে, তাহলে এই Mg দুটো ছাড়লো, দুটো ক্লোরিন একটা করে ইলেকট্রন নিল। Mg দুটো ছাড়লো, ক্লোরিন একটা করে নিল, তাহলে MgCl2 উভমুখী চিহ্ন, Mg2+ প্লাস Cl-, Cl- কটা আছে? দুটো, তাহলে 2Cl-, দুটো প্লাস চার্জ, দুটো মাইনাস চার্জ, তাহলে টোটাল চার্জ 0। মানে আমাদের ঠিক আছে, আমরা ঠিক করেছি এটা। তাহলে কি করলাম? ম্যাগনেসিয়াম দুটো ছাড়লো, দুটো ক্লোরিন একটা ইলেকট্রন করে গ্রহণ করলো, টোটাল চার্জ 0 হলো। ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন, ক্যাটায়ন, অ্যানায়ন, ঠিক আছে? তারপরে দেখছি CaCl2। ক্যালসিয়াম 20, 2,8,8,2। ক্লোরিন 17, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিন 17, 2,8,7। ক্যালসিয়াম কি করবে বলো? স্টেবল হওয়ার জন্য দুটো ছাড়বে, তাহলে ক্যালসিয়াম 2+। ক্লোরিন স্টেবল হওয়ার জন্য বৈষম্য কক্ষপথে 8, অর্থাৎ ক্লোরিন মাইনাস, তাহলে দুটো ছাড়লো, একটা নিল, আরেকটা হয়ে গেল, তার জন্য দুটো ক্লোরিন আছে। আরেকটা ক্লোরিন কি করবে? Cl 2,8,7 Cl-, ক্যালসিয়াম এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এদিকে দুটো ইলেকট্রন, ক্লোরিনের পাশে 7টা ইলেকট্রন। ক্যালসিয়াম কি করবে? এক একটা ছেড়ে দিল, এই ক্যালসিয়াম কি করবে? এক একটা ছেড়ে দিল, ক্লোরিন কিসে পরিণত হবে? ক্লোরিন মাইনাসে। ক্যালসিয়াম কিসে পরিণত হবে? ক্যালসিয়াম 2+, এই ক্লোরিন কিসে পরিণত হবে? ক্লোরিন মাইনাসে। CaCl2 উভমুখী চিহ্ন, Ca2+ প্লাস 2Cl-, দুটো প্লাস চার্জ, দুটো মাইনাস চার্জ, টোটাল চার্জ 0। প্রচুর উদাহরণ আছে, কনসেপ্টটা ভালো করে শিখো। তাহলে আমরা কি পেলাম? আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি, নোট করে নাও এটা।
তাহলে আমরা পেলাম যে আয়নীয় যৌগে প্রথম বৈশিষ্ট্য পেলাম ধাতু থাকবে আর অধাতু থাকবে। কি থাকবে? ধাতু আর অধাতু। ধাতু থাকবে, অধাতু হবে। ইলেকট্রন জোড় গঠন নয়, ইলেকট্রন গ্রহণ হবে, ইলেকট্রন বর্জন হবে। তৃতীয়ত কি? এইখানে অণু থাকে না, এখানে অণু থাকে না, কি থাকে? আয়ন থাকে। অণু থাকে না, আয়ন থাকে, আয়ন থাকে। অণু থাকে না, আয়ন থাকে। তারপরে কি? এদের বন্ধন শক্তি খুব বেশি হয়, অর্থাৎ বন্ধন খুব শক্তিশালী হয়, বন্ধন খুব শক্তিশালী হয়। হ্যাঁ, কেন এটা হলো আমি বলছি। আমরা কি পেলাম? আয়নীয় যৌগে পেলাম একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। প্লাস চার্জ মাইনাস চার্জ অর্থাৎ বিষম জাতীয় আধান, আর বিষম জাতীয় আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বল কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী কুলম্ব। সে আকর্ষণ বল কতটা ছিল? F সমান k ইনটু q1 q2 বাই r², যেটা তোমরা চলতরিতে পড়বে। তাহলে কি দুটো আধানের মধ্যে, সেটা ভিন্ন জাতীয় হোক, সমজাতীয় হোক, যা ইচ্ছা হোক, সেই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বিকর্ষণ বল কি হবে? F সমান k ইনটু q1 q2 বাই r²। এটাকে বলা হয় স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল, যেটা খুব হয় শক্তিশালী। তাহলে আয়নীয় যৌগে ধাতু থাকে, অধাতু থাকে, ধাতু ক্যাটায়ন গঠন করে, অধাতু অ্যানায়ন গঠন করে, আয়ন থাকে, অর্থাৎ আয়নদ্বয় স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, যা খুব শক্তিশালী হয়। তাহলে আয়নীয় যৌগ কি হয়? আয়নীয় যৌগের বন্ধন কি হবে? খুব শক্তিশালী হবে। তাহলে কি বলবো? বন্ধন খুব শক্তিশালী। বন্ধন খুব শক্তিশালী হলো, স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হলো। ভাঙতে আমাদের বেশি শক্তি লাগবে বন্ধন ভাঙতে। তাহলে আমরা কি বলবো? এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগবে কারণ স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত আছে। তাহলে কি বলবো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আয়নীয় যৌগে বন্ধন খুব শক্তিশালী হয়, তার সাথে সাথে আরেকটা জিনিস, এটা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, সলিড অবস্থায় থাকে। তাহলে বন্ধন শক্তিশালী, কঠিন অবস্থায় থাকে, স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, তাহলে বন্ধন ভাঙতে তো প্রচুর শক্তি লাগবে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি তো হবে, ঠিক কি না? বেশি তো হবে। এরপরে আমরা দেখতে হবে যে তড়িৎ পরিবহন করে কিনা। আমরা জানি তড়িৎ প্রবাহমাত্রা I সমান q/t, মানে কি আধানের ফ্লো হলে তখন তড়িৎ পরিবহন করবে। আয়নীয় যৌগে আধান তো আছে, কিন্তু তা আছে কঠিন অবস্থায়, যা স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত আছে, যার ফলে কি হবে? আয়নগুলো চলাচল করতে পারবে না, দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। তাহলে আয়ন যদি চলাচলই না করতে পারে, দৃঢ়ভাবে যদি আবদ্ধ থাকে, তাহলে কিভাবে তড়িৎ পাবো? আয়ন থাকলেই তড়িৎ পাবো না আমরা। আয়নের চলাচল করতে হবে, আয়নের গতিশীল আনতে হবে, আয়নকে গতিশীল করতে হবে, আয়নের গতিশীলতা আনতে হবে, তখন তড়িৎ পরিবহন করবে। কিন্তু এখানে আয়ন রয়েছে, কিন্তু সেটা গতিশীল নয়, সেটা গতিশীল নয়, আবদ্ধ আছে, দৃঢ়ভাবে আবদ্ধ আছে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে। আর যদি আবদ্ধ থাকে তখন কি হবে? আয়নগুলো ফ্রিলি মুভ করতে পারবে না, আয়নগুলো চলাচল করতে পারবে না, আর আয়ন যদি চলাচল না করে তড়িৎ পরিবহন হবে না। তাহলে আয়নীয় যৌগে আয়ন তো আছে, কিন্তু তা তড়িৎ পরিবহন করে না কঠিন অবস্থায়। অর্থাৎ আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। কেন করে না? স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, আয়নগুলো চলাচল করতে পারে না, ফলে তড়িৎ পরিবহন করে না। এর জন্য ওর বন্ধনটা ভাঙার জন্য, বন্ধনটা ভাঙলে কি হবে? আয়নগুলো চলাচল করতে পারবে, আর আয়ন চলাচল করতে পারলে তড়িৎ পরিবহন করবে। এর জন্য কি হয়? আয়নীয় কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন যদি নাও করে, গলিত
বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। অর্থাৎ আয়নীয় যৌগ কঠিন অবস্থায় দুর্বল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, এর ফলে আয়নগুলো মুভ করতে পারে না, তার জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এর জন্য বন্ধনগুলো যাতে দুর্বল হয়, আয়নগুলো যাতে চলাচল করতে পারে, তার জন্য কি হয়, আয়নীয় যৌগকে গলিত বা দ্রবীভূত করা হয়। গলিত বা দ্রবীভূত করলে কি হবে, বন্ধন আলগা হবে, আয়নগুলো ফ্রিলি যেতে পারবে, আর আয়নগুলো যেতে পারলে কি হবে, তড়িৎ পরিবহন করবে। আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা পেলাম, যতটুকু পেলাম আমরা সামারি করে দিই। সমযোজী যৌগে পেলাম যে অধাতু ও অধাতু ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ব্যবহার হবে। অধাতু অধাতু। সমযোজী যৌগে বন্ধন পেলাম 3 প্রকার, সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী 3 বন্ধন। একটা করে ইলেকট্রন শেয়ারিং হলে সমযোজী এক বন্ধন, দুটো ইলেকট্রন শেয়ারিং হলে সমযোজী দ্বিবন্ধন, তিনটা ইলেকট্রন শেয়ারিং হলে সমযোজী দ্বিবন্ধন। বন্ধন গঠনে যারা অংশগ্রহণ করে তারা বন্ধন জোড় ইলেকট্রন, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তারপরে পেলাম সমযোজী যৌগে অণুর অস্তিত্ব থাকে, আয়নের অস্তিত্ব থাকে না, বন্ধন শক্তি খুব দুর্বল হয়, এর ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, সাধারণ অবস্থায় কঠিন তরল গ্যাসীয় 3 অবস্থাতেই পাওয়া যায়। যেহেতু সমযোজী যৌগে আয়ন থাকে না তাই তড়িৎ পরিবহন কোনো অবস্থাতেই করবে না। তাহলে যদি বলা হয় গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এমন একটি যৌগের নাম, যেটা সমযোজী যৌগ, সেটা বোকা বানানোর জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, সমযোজী যৌগের মধ্যে তো আয়নই নেই, তাহলে কঠিন অবস্থা ছেড়ে গলিত বা দ্রবীভূত অবস্থাতেই কেন করবে? ওর মধ্যে তো আয়নই নেই, আয়ন থাকলে তো না গলিত অবস্থায় করবে না। সমযোজী যৌগের মধ্যে আয়নই নেই, তাহলে কঠিন অবস্থাতেও করবে না, গলিত বা দ্রবীভূত অবস্থাতেও করবে না। ক্লিয়ার? এরপরে আমরা সমযোজী যৌগের বেশ কিছু উদাহরণ পেলাম। তারপরে পেলাম আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কি পেলাম, আয়ন গঠন হবে, একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে, ধাতু ক্যাটায়ন গঠন করবে, অধাতু অ্যানায়ন গঠন করবে, ওরা স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হবে। কারণ আয়নীয় যৌগে কি থাকে, আয়ন থাকে, যা স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, যেটাকে স্থিরতাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল বলা হয়। যার ফলে বন্ধন কি হয়, খুব শক্তিশালী হয়। বন্ধন খুব শক্তিশালী হওয়ার জন্য কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এবং আয়নীয় যৌগ কি পাওয়া যায়, সাধারণ কঠিন তরল গ্যাসীয় অবস্থাতে পাওয়া যায়। আয়নীয় যৌগে যেহেতু বন্ধন খুব শক্তিশালী হয়, কঠিন অবস্থায় পাওয়া যায়, তাই আয়নগুলো চলাচল করতে পারে না, আর আয়ন চলাচল না করতে পারার জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। যাতে তড়িৎ পরিবহন করতে পারে তার জন্য কি করা হয়, আয়নীয় যৌগকে গলিত বা দ্রবীভূত করা হয়। কেন গলিত বা দ্রবীভূত করা হয়, ওর বন্ধন শক্তি আলগা করার জন্য, ওর বন্ধন দুর্বল করার জন্য। বন্ধন দুর্বল হলো, আয়নগুলো চলাচল করতে পেল এবং তড়িৎ পরিবহন হলো। আয়নীয় যৌগের ফার্স্ট পার্টিটা পড়লাম আমরা, আয়নীয় সমযোজী যৌগের ফার্স্ট পার্টিটা পেলাম। সেকেন্ড ক্লাস আরও বেশ কিছু উদাহরণ পড়ব এবং বেশ কিছু ব্যতিক্রম পড়ব এবং আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যারা আমার সাথে জুড়ে রয়েছে তারা থাকো, দেখতে থাকো ক্লাসটা কতটা ভালো হচ্ছে, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা সেটাও মেসেজ করবে, কমেন্ট করবে। কোথায় ফল্ট রয়েছে আমার, যে জায়গাটা আমাকে একটু জোর দিয়ে বোঝাতে হবে সেটাও তোমরা বলবে। লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটাও বলবে, আমি আমার দিক থেকে চেষ্টা করব। ঠিক আছে, আজ এতটাই।